আবিদ বাড়ি ছেড়ে চলে যাওয়ায় আফজাল সাহেব প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছে মনিরা বেগমের উপর। তিনি তার দুই ছেলের সামনে মনিরা বেগমকে ডেকে পাঠান। মনিরা বেগম তার স্বামীকে প্রচণ্ড রকমের ভয় পায়। তার সামনে আসতে মনিরা বেগম চুপ হয়ে যায়। আফজাল হোসেন বলতে লাগলেন, মনি, আবিদ তোমাকে কিছু কি বলে গেছে? না আজমিরের আব্বু, আবিদ আমাকে কিচ্ছু বলেনি। ওই মেয়েটাই আবিদের মাথা খেয়েছে। ওর জন্যই আবিদ আজ আমার হাতছাড়া হয়ে গেছে। মেয়েটা দূরে গিয়েও আমার পরিবারের শান্তিটা ছিনিয়ে নিয়ে চলে গেছে। কি এমন দেখলো ওই মেয়ের মধ্যে, যার জন্য গড় ছাড়তেও দ্বিতীয়বার ভাবেনি। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে বললেন আফজাল সাহেব, তুমি প্রথম থেকে বলছিলে আজমিরের আব্বু, তুমি যদি শুরুতে এত বকাঝকা না করে ঠান্ডা মাথায় ওকে বোঝাতে আর মনকে একটু বোঝার চেষ্টা করতে, তাহলে এই দিন তোমাকে আর দেখতে হতো না। মনিরা বেগমের কথা শুনে আফজাল হোসেন যেন আরও তেতে উঠল। মনি, তোমার সাহস হয় কি করে এমন কথা বলার? ওই মেয়ে হবে আমার বংশের পুত্রবধূ, যার মা কিনা কাঁচামালের ব্যবসা করে, তার উপর আমার বাড়িতে ভাড়া থেকে গেছে, যার বাবা মায়ের কোনো ক্ষমতা নেই আমার সামনে দাঁড়ানোর। সে ভাড়াটিয়ার মেয়েকে করাবো আমার ছেলের বউ? কোনোদিনও না। আজমিরের আব্বু, এখন সব কিছু তোমার আমার হাতের বাহিরে চলে গেছে। আবিদ এখন বড় হয়ে গেছে, মাস্টার্স শেষ করেছে, ও এখন ভালো মন্দ বুঝতে শিখেছে। আমার মনে হয় না আবিদকে এত সহজে ফিরিয়ে আনা সম্ভব হবে না। ফিরে তো ওকে আসতেই হবে মনি, আজ নয়তো কাল ফিরে ওকে আসতেই হবে। আম্মু, আপুকে কতদিন দেখিনি, আপুকে নিয়ে আসো না কিছুদিনের জন্য। মৃণয়ের কথা শেষ হতেই মিনয়ের গালের সজোর এক থাপ্পড় মেরে বলে উঠলেন, খুব শখ না বোনকে দেখার? বল, দুই ভাই বোন মিলে আমার শুধু টাকা খরচ করা দান্দা। একটাকে তো বিদেয় করেছি, এবার মনে হচ্ছে তোকেও করতে হবে। এখন দোকানে যা, আমাকে নতুন বাড়িতে যেতে হবে, বাড়ির কাজ এখনো বাকি আছে। মৃণয় ছলছল চোখ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আসসালামু আলাইকুম মামা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো আবিদ? আলহামদুলিল্লাহ। আবিদ নীরবের সাথে আমার কথা হয়েছে, তুমি আজ থেকে আমার সাথে আমার বাড়িতে থাকবে আর আমার সাথে আমার দোকানে কাজ করবে। আমি তোমাকে সব কাজ বুঝিয়ে দিব। ঠিক আছে মামু। আবিদ দোকানের ভিতরে ঢুকে দেখতে লাগলো বিভিন্ন সাইজের ফাইল, টাইলস আর পাশের দোকানটায় রড রাখা আছে। নীরবের মামা শামসুল হক আবিদের জন্য নাস্তার ব্যবস্থা করে ফিরে এসে বলে, আবিদ বাবা, তোমার সব কথাই আমি জানি তোমার আর মনের কথা। তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে সাহায্য করব। ধন্যবাদ মামা, আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমি আমার মনকে আমার কাছে নিয়ে আসব ইনশাল্লাহ। আবিদকে দোকানের কাজ একটু একটু করে বুঝিয়ে দিতে লাগলো। আর আবিদও খুব দক্ষতার সাথে কাজ বুঝে নিচ্ছে আর খদ্দরকে হ্যান্ডেল করছে। শামসুল হক আবিদের দক্ষতা দেখে ভীষণ খুশি, কারণ আবিদ ব্যবহারের দক্ষতা জিনিসের বিবরণ দেওয়া দেখে তিনি অবাক, কারণ তিনি নিজেও এভাবে বিবরণ দিয়ে ক্রেতাদেরকে বোঝাতে পারবে না। শামসুল হক আজ দ্বিগুণ মাল বিক্রি হওয়ায় তিনি আবিদের উপর ভীষণভাবে সন্তুষ্ট। আবিদকে নিয়ে দুপুরে বাড়িতে নিয়ে গেছে, বিশাল আপ্যায়ন করেছে। শামসুল হক তার বউ আফিয়াকে সবটা খুলে বলতেই তিনি আবিদকে নিজের ছেলের মতোই আপন করে নেয়। শামসুল হকের এক মেয়ে আর বড় ছেলে সামির আবার ইন্টার প্রথম বর্ষে পড়ে, আর ছোট মেয়ে সামিরা ক্লাস 2-তে। ভীষণ কিউটি মেয়েটা। শামসুল হক আবিদকে সামিরের সাথে একই রুমে থাকতে দিল। সামির আগে থেকে আবিদকে চেনায় না করলো না। সামির খুশি হয়ে আবিদের সাথে রুম শেয়ার করার জন্য রাজি হয়ে যায়। আবিদ ভাইয়া, তুমি রেস্ট করো, আর তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলো। সামিরের কথা শুনে আবিদ সামিরের গাল টেনে দিয়ে বলে, তোর রুমে থাকবো, তোর কোনো সমস্যা হবে না তো? কি যে বলো না ভাইয়া, তুমি আমার রুমে থাকবে আর আমার সমস্যা হবে? আমার তো আরও ভালো লাগছে তুমি আমার সাথে থাকবে এটা ভেবে। আবিদ মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল, আর সামির নিজ দায়িত্বে আবিদের জামা কাপড়গুলো নিজের আলমারিতে গুছিয়ে রাখছে। সকাল থেকে হাড়ভাঙা খাটুনি খেটে ক্লান্ত মন তবুও মুখে হাসি রেখে কাজ করে যাচ্ছে। সকালে ডিভোর্সের কথা শোনার পর থেকে মনের যেন খাওয়ার রুচি মরে গেছে। মন ডিভোর্স নিয়ে অতটা ভাবান্তর নেই যতটা না ভাবান্তর হচ্ছে নিজের জন্মদাত্রী মায়ের জন্য। আলিয়া বেগম যখন জানতে পারবে মনের ডিভোর্সের কথা, তখন কি ভয়ঙ্কর কাণ্ড করবে এটা ভেবেই মনের আত্মা কেঁপে উঠছে। মনের শ্বশুর মনের শাশুড়ির কথায় রাজি হয়ে যায় তখন, কারণ রায়হান আহমেদও চায় না মনের মতো একটা লক্ষ্মী মেয়ে নরকের ঈদের মতো ফিসাসের কাছ থেকে অত্যাচারিত হোক। তিনি তখনই উকিলের কাছে চলে যান আর উকিলের সাথে কথা বলে ডিভোর্স ফাইল করেন।
দুপুরে মনের শ্বশুর মনকে পাশে বসিয়ে নিজের হাতে খাইয়ে দেয়। শ্বশুরের এত এত ভালোবাসা পেয়ে মনের চোখ জোড়া ছলছল করছে, কারণ এত ভালোবাসা হয়তো নিজের বাবার কাছেও পায়নি। রায়হান আহমেদ মনের চোখের পানি মুছে দিয়ে বলল, পাগলি মেয়ে, কাঁদছিস কেন? খাবার খাওয়ার সময় কাঁদতে নেই, জানিস না? রায়হান আহমেদের কথা শুনে রিয়ানা বেগম পোড়ং কেটে বলল, কত ডং যে দেখবো। প্রিয়ন্তী, মা খেয়ে নে ঝটপট, আর বাবুকে মার্কেটে নিয়ে যা। কাল তো এই মেয়েটার জন্য যেতে পারিসনি। আচ্ছা খালামিনি, কিন্তু তুমি এখন এসব কথা বলা বন্ধ করো প্লিজ। এখন তো কারোর আমার কথা ভালো লাগে না। বুঝি বুঝি। কথাটা মনের দিকে তাকিয়ে আগুন দৃষ্টিতে বলল। মন বুঝতে পারলো তার শাশুড়ির রাগের কারণ। মন এবার তার গায়ে না লাগিয়ে শ্বশুর হাতে খেতে লাগলো। হৃদ দরজার কাছে দাঁড়িয়ে লুকিয়ে মনকে দেখছে। আজ প্রায় 1 বছর পর মনের মুখটা এত খুশি খুশি দেখাচ্ছে। তবে আজ দুপুরে তার মা যখন ডিভোর্সের কথা বলছিল, কেন যেন তখন হৃদের শ্বাস আটকে যাচ্ছিল। মনকে ভালো না বাসলে ওকে ছাড়া থাকার কথা ভাবতে হৃদের দম আটকে আসছে। কিন্তু হৃদ ভেবে পাচ্ছে না, ও তো নিজেই চেয়েছিল মন তার জীবন থেকে চলে যাক। আর যখন সে সুযোগ এসেছে, তখন সে কেন খুশি হতে পারছে না। প্রিয়ন্তী খেতে খেতে হঠাৎ চোখ পড়ে হৃদের দিকে। হৃদ যে এক দৃষ্টিতে মনের দিকে তাকিয়ে আছে তা প্রিয়ন্তী খুব ভালো করে বুঝতে পারছে। কিন্তু এটা কেন যেন প্রিয়ন্তীর সহ্য হচ্ছে না। বুকের ভিতর চিনচিন ব্যথা করছে। প্রিয়ন্তী মনে মনে ভাবছে, হৃদ তার বইয়ের উপর দুর্বল হয়ে পড়েনি তো? তাহলে ওর কি হবে? ওর সবটা যে হৃদ নিয়ে গেছে। প্রিয়ন্তীর গলা থেকে যেন আর খাবার নামছে না। না খেয়ে উঠে গেল প্রিয়ন্তী। কিন্তু মন যেন আজ তৃপ্তি করে খেয়েছে তার শ্বশুর মশাইয়ের হাতে। মন খেয়ে উঠে বাকি খাবারগুলো গুছিয়ে রেখে টেবিল পরিষ্কার করে রুমে যায়। কাজ করছে অথচ হৃদ কাজের ফাঁকে ফাঁকে আরশোকে মনকে দেখছে। মনকে আজ খুব পুরপুরে লাগছে। তার ঘন চুলগুলো ছেড়ে দিয়ে গুনগুনিয়ে গান গাইতে লাগলো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। মন গুনগুন করে গান গাইতে লাগলো। হৃদ মনের গান পুরো স্পষ্ট না শুনলেও গুনগুন করা সুর তোলাটা শুনতে পাচ্ছে। এই প্রথমবার মনের গলায় গান শুনছে হৃদ। অসম্ভব মিষ্টি গলা মনের। মন গুনগুন করতে করতে পুরো রুম গুছিয়ে ফেলে। অন্য সময় হলে এ রুমে পা রাখতো না যতক্ষণ হৃদ জেগে আছে, কিন্তু আজ মন তা করলো না। হয়তো এবারই নরক থেকে মুক্তি পাওয়ার লোভে মনের ভিতরটা এত খুশি মনের। প্রিয়ন্তী রুমে ঢুকে পায়চারি করছে বারবার। মনের ভিতরে এক অজানা ভয় কাজ করছে আজ প্রিয়ন্তীর। প্রিয়ন্তী বিড়বিড় করে একা একাই বলতে লাগলো, হৃদ ভাইয়া কি ভাবিকে ভালোবেসে ফেলেছে? হৃদ ভাইয়া কি আমাকে ছেড়ে দিবে? তাহলে আমার কি হবে? আমার যে সব শেষ। না না, আমি আমার অধিকার এক বিন্দুও ছাড়ব না। হৃদ ভাইয়া আমার হবে, শুধুই আমার। ক্ষমা করে দিও ভাবি, আমি বাধ্য হয়ে তোমার অধিকার কেড়ে নিতে বাধ্য হচ্ছি। প্রিয়ন্তী চটপট একটা কালো শাড়ি পরে নিল, কারণ হৃদের কালো রঙটা ভীষণ প্রিয়। আর প্রিয়ন্তীর গায়ের রং ধবধবে সাদা হওয়ায় কালো রঙের শাড়িটা প্রিয়ন্তীর উপর ফুটে আছে। প্রিয়ন্তীর চোখে কাজল, হাতে দুটো কালো চড়ি, কানে ঝুমকো, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। প্রিয়ন্তী রেডি হয়ে দৃঢ় পায়ে হৃদের সামনে এগিয়ে এসে দাঁড়াতেই থমকে যায় মনের গান শুনে। কি মিষ্টি গলা ভাবির, শুধু একটু রূপের কমতি। প্রিয়ন্তী রুমে উকি দিয়ে দেখে হৃদ কাজ করার ফাঁকে ফাঁকে মনের দিকে আড়চোখে তাকিয়ে আছে। তা দেখে প্রিয়ন্তীর আবারও বুকে চিনচিনে ব্যথা অনুভব করলো। প্রিয়ন্তী হুট করে রুমে ঢুকে যায়। এভাবে হুট করে রুমে ঢুকায় হৃদ মন দুজনেই চমকে যায়। মন প্রিয়ন্তীর দিকে তাকিয়ে তার সাজ দেখে বুঝতে পারল প্রিয়ন্তী কেন এসেছে। আর প্রিয়ন্তীর উপর থেকে হৃদের চোখ যেন সরছেই না। এটা দেখেই প্রিয়ন্তীর ঠোঁটের কোণে জয়ের হাসি ফুটে উঠল। হৃদ ভাইয়া, আমি রেডি, তুমিও ঝটপট রেডি হয়ে নাও। কেন, কোথাও যাবে? ভুলে গেলে আমাদের না শপিংয়ে যাওয়ার কথা? ও, বাট আজকে তো শুক্রবার, মল বাজার সবই তো বন্ধ। বন্ধ হলে হবে, চলো তো ঘুরে আসি। মনের দিকে তাকিয়ে আরশোকে তাকিয়ে বলতে লাগলো কথাগুলো প্রিয়ন্তী। হৃদা না করতে পারল না। শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। মনে কোনো ভাবান্তর হলো না। মন যেন মনে মনে চাইছে হৃদ যাক, তাহলে বিছানায় গা এলিয়ে দিতে পারবে। প্রিয়ন্তী মনের হাবভাব দেখে কিছুই আন্দাজ করতে পারছে না। এর মাঝে হৃদ রেডি হয়ে বেরিয়ে হেয়ার ব্রাশ করে ফোন পার্স নিয়ে মনের দিকে আরশোকে একবার তাকিয়ে বেরিয়ে গেল। প্রিয়ন্তীও তার পিছনে পিছনে বেরিয়ে যায়। ওদের যেতে দেখে মন স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে দরজা চাপিয়ে বিছানায় গা এলিয়ে দিল। পুরো বিকেল সন্ধ্যা বাহিরে ঘুরে রাতে ডিনার করে হৃদ আর প্রিয়ন্তী বাড়িতে আসে। রিয়ানা বেগম খেতে আসতে বললে প্রিয়ন্তী জানে তারা বাহির থেকে খেয়ে এসেছে। কথাটা একটু জোরেই বলল প্রিয়ন্তী, যাতে করে মন শুনতে পায়। মন প্রিয়ন্তীর বাচ্চামো বুঝতে আর দেরি হয়নি কেন এরকমটা করছে।
মনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, যেটা হৃদের চোখ এড়ায়নি। রাতে মনের শ্বশুর মন আর শাশুড়ি একসাথে খেতে বসে। রিয়ানা বেগম এর কোনো ইচ্ছে নেই মনের সাথে এক টেবিলে বসে খাওয়ার, কিন্তু খেতে হচ্ছে তার স্বামীর জন্য। কারণ এখন যদি কোনো প্রকার সিন ক্রিয়েট করে তাহলে না খেয়ে উঠে যাবে। রিয়ানা বেগম খেতে খেতে হৃদের বাবাকে জিজ্ঞেস করে, হৃদের বাপ, উকিল কি বলল? বললে না তো? কয়েকদিন সময় লাগবে, তবে কাজটা হয়ে যাবে। আচ্ছা, দেখো যত তাড়াতাড়ি সম্ভব যেন হয়। তারপর প্রিয়ন্তী মায়ের সাথে বাবুর বিয়েটা দিয়ে দিব। শেষ কথাটা শুনে হৃদের বাবা হঠাৎ করে ক্ষেপে ওঠে। প্রিয়ন্তীর সাথে হৃদের বিয়ে কোনোভাবেই হবে না হৃদের মা। রায়হান আহমেদ হুট করেই খাওয়া ছেড়ে উঠে গেলেন। রিয়ানা বেগম যেন মনে মনে ভয় পাচ্ছিল, আর সেটাই হলো। কিন্তু এর রাগ উপরে পড়ল মনের উপর। কটমট করে তাকিয়ে বলতে লাগলো, বিশ্বাসজি, দেখ, তোর জন্য আজ আমার সংসারে কত অশান্তি, তুই মরতে পারিস না? মন প্রতি উত্তরে শুধুই মুচকি হাসি হাসল। এ হাসি দেখে রিয়ানা বেগমের যেন সারা শরীর জ্বলে উঠল। তিনি উঠে মনের চুলগুলো হাতের মুঠোয় নিয়ে টানতে টানতে স্টোর রুমে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দরজাটা আটকে দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। মনের ঠোঁটের কোণে এখনও সে হাসিই লেগে আছে। মনে দুচোখ যেন ঝাপসা হয়ে যাচ্ছে। মন উঠে স্টোর রুমে জানালা খুলে দিয়ে দাঁড়ায়। হিমশীতল ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছে মনকে। মনের গায়ে নেই কোনো গরম কাপড়, তারপরও দাঁড়িয়ে আছে হাড় কাঁপানো ঠান্ডায়। মনের পুরো মন জুড়ে আবিদের বসবাস, যেখানে হৃদ বা অন্য কারো প্রবেশাধিকার অধিকার নেই। মন বিড়বিড় করে বলে ওঠে, হয়তো আমাকে খুব স্বার্থপর মনে করছো আবিদ। হ্যাঁ, আমি সত্যি খুবই স্বার্থপর। তোমাকে ভালোবেসে আমি স্বার্থপর। তুমি হয়তো ভাবছ আমি ছলনাময়ী, কিন্তু বিশ্বাস করো আবিদ, আমি ছলনাময়ী নই। আমি পরিস্থিতির শিকার, আমি বাধ্য। তবে বিশ্বাস করো, আমি তোমার কাছাকাছি না থেকেও তোমার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা আমার কমে যায়নি, বরং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জানো আবিদ, ভালোবাসা হলো নরম তুলোর মতো, আবেগ বিশ্বাসে মোড়ানো, যা ভাষায় প্রকাশ করা যায় না। জানো আবিদ, আমার ভালোবাসা নেই কোনো রং, নেই কোনো ঘ্রাণ, নেই কোনো রূপ, আর না আছে কোনো আকার আকৃতি, শব্দ। শুধু আছে তোমার প্রতি আমার তীব্র অনুভূতির এক অদ্ভুত ক্ষমতা। কথাগুলো বলতে বলতে মনে দুচোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। আবিদকে যে বোন বড্ড বেশি ভালোবাসে, কিন্তু পরিণতি হলো অন্য কিছু, যেটা আবিদ বা মনের কেউ ভাবতেও পারেনি। মন মেঘলা আকাশের দিকে তাকিয়ে অতীতের ভাবনায় ডুব দিল। আবিদ আর মনের ভালোবাসাময় দিনগুলো যেন খুব দ্রুতই পার হতে লাগলো। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। মন এসএসসি দিয়ে সরকারি কলেজে চান্স পেয়ে যায়, কিন্তু বিপত্তি বাঁধলো অন্য জায়গায়। মনের মায়ের কাছে ধরা পড়ে গেল মন আর আবিদের সাথে যেন গেল। আলিয়া বেগম সেদিন মনকে প্রচণ্ড মারধর করে। আবিদ সেও সেদিনের মার আটকাতে না পেরে মনকে কষ্টে চটপট করতে দেখে আবিদের বুকটা ভেঙে চড়ে যাচ্ছে। আবিদের বাবা মা দুজনেই আবিদকে প্রচুর বকা দেয়। আবিদের বাবা আফজাল হোসেন সেদিনে মনের মাকে বাসা খালি করার কথা জানিয়ে দেয়। মনের মা আলিয়া বেগম রাজি হয়ে যান। পরদিন মন আর মিনয়কে নিয়ে গ্রামে চলে যান। ওখানে মিনয় আর মনকে রেখে দিয়ে আবার খুলনায় চলে আসে। বাসা চেঞ্জ করে ফেলে মিনয়কে নিয়ে আসে কিছুদিন পর, কিন্তু মনকে আর আনে না। এক প্রকার আবিদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। অন্যদিকে আলিয়া বেগম সে সুযোগে মনের পড়াশোনাও বন্ধ করে দেয়। মাসে একবার দেখা করতে যখন গ্রামে যেত, আলিয়া বেগম মন আলিয়া বেগমের পা ধরে বসে থাকতো, যাতে পড়াশোনাটা বন্ধ না করে দেয়। হয়তো সেদিন আলিয়া বেগমের কঠিন হৃদয় কিছুটা হলেও নরম হয়। মন জানায় পরীক্ষার সময় খুলনা গিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারবে, কিন্তু আবিদের সাথে যদি কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করে তাহলে পড়াশোনা বন্ধ করে দিবেন, সাথে সাথে বাড়ি থেকেও বের করে দিবেন। মন আলিয়া বেগমের কথায় রাজি হয়ে যায়। মন গ্রাম থেকে পড়াশোনা করতে থাকে, তবে আবিদকে বলে নয়। আবিদের সাথে লুকিয়ে চুটিয়ে কথা বলতো মন। মন ইন্টার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেওয়ার জন্য খুলনা আসে। মন আসার পর থেকে আলিয়া বেগম কড়া নজরে রাখতো মনকে, তবে মনও খুব সাবধানে থাকতো। একমাত্র পরীক্ষা দেওয়ার সময় আবিদ লুকিয়ে মনের সাথে দেখা করতে যেত। আলিয়া বেগম ভেবে নাই মন আবিদকে ভুলে গেছে, তাই তিনি আর মনকে গ্রামে পাঠায় না, খুলনায় থেকে যায়। মন পরীক্ষা দেওয়ার সময় একটা মেয়ের সাথে পরিচয় হয়। প্রথম দিন মেয়েটার সাথে খুব ভালোই সম্পর্ক হয়ে যায়। এভাবে কেটে যায় আরও একটা বছর। বৌমা, তুমি স্টোর রুমে কী করছো? মন তার শ্বশুরের গলা শুনে অতীতের ভাবনা থেকে বেরিয়ে আসে। বাবা,
আসলে বাকিটা বলার আগেই রায়ান আহমেদ বলে উঠলেন, থাক বৌমা, আর বানিয়ে বানিয়ে আমাকে মিথ্যে কথা বলার প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি কি হয়েছে। মন স্টোররুম থেকে বেরিয়ে এসে ডাইনিং টেবিল পরিষ্কার করে একটু বাসনগুলো ধুয়ে বাড়ির বাকি লাইট অফ করে রুমে আসতে দেখে হৃদ ল্যাপটপে বসে কাজ করছে। মন ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1:20। এত রাত হয়ে গেল মন বুঝতেই পারেনি। অবশ্য যখন আবিদের ভাবনায় বিভোর থাকে মন তখন সময় কখন যে চলে যায় বুঝতেও পারে না। মন ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে চুল আছড়ে ছোট্ট সোফায় বালিশ নিয়ে আর কাঁথা নিয়ে শুয়ে পড়ল। হৃদ পুরোটাই দেখল। মন রুমে ঢোকার পর ওর দিকে এক ঝলক তাকিয়ে নিজের কাজ করতে লেগে যায়। মন আর কিছুদিন পর এই রুমে থাকবে না। কথা ভাবতে হৃদের বুকের ভিতর যেন ফাঁকা লাগছে। ইচ্ছে করছে মনকে বুকের সাথে চেপে ধরতে, যাতে কোথাও সে চলে যেতে না পারে। মন ক্লান্তিতে শোয়ার পরপরই ঘুমিয়ে পড়ে। হৃদ হুট করে মনকে কোলে করে বিছানায় শুইয়ে দিয়ে মনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। অন্যদিকে আবিদের দু চোখে আজ ঘুম নেই। ফোনের স্ক্রিনে মনের ছবি বুকের সাথে চেপে ধরে শুয়ে আছে। আমি খুব তাড়াতাড়ি তোমায় আমার কাছে নিয়ে আসবো মন। মন পাখি, আর একটু কষ্ট সহ্য করো। একবার তোমাকে আমার কাছে নিয়ে আসার পর কেউ আর তোমাকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না। ভালোবাসি মন পাখি, ভীষণ ভালোবাসি আমি তোমায়। আবিদের মনের কথা ভাবতে ভাবতে সে রাতের দিকে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই আবিদ ফজরের নামাজ পড়ে দোকানের উদ্দেশ্যে বার হতেই নীলে শামসুল হক আবিদকে আটকে দিয়ে একসাথে নাস্তা করে বেরিয়ে যায় দোকানে। মনের ঘুম ভাঙতে দেখে হৃদ ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আসে। মনের কেন যেন হৃদের স্পর্শে প্রচণ্ড ঘৃণা লাগছে। বারবার মনে পড়ে যাচ্ছে প্রিয়ন্তী আর হৃদের অন্তরঙ্গ অবস্থার দৃশ্য। মনের রাগ যেন দ্বিগুণ বেড়ে গেল। হুট করে হৃদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মন। উঠে পড়ে আর ঘুমের ঘরে ধাক্কা সামলাতে না পেরে নিচে পড়ে যায়। প্রচণ্ড ব্যথা পেয়ে জেগে যায় হৃদ। নিজেকে নিচে দেখে যা বোঝার বুঝতে পেরেছে। হৃদ তখন আগুন দৃষ্টিতে মনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, কাজটা মোটেও ঠিক করলি না। এর মূল্য ঠিকই তোকে চুকাতে হবে। হৃদ ফ্লোর থেকে উঠে ওয়াশরুমে ঢুকে যায়। সে সুযোগে মন বিছানা গুছিয়ে নেয়। হৃদ ফ্রেশ হয়ে বের হয়ে ছোট্ট বেলকনিতে চলে যায়। মন ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসে। ঝটপট পরোটা আলুর দম করে দুপুরে রান্নার আয়োজন করতে লাগলো। রিয়ানা বেগম সকাল 9:30 ঘুম থেকে উঠে দেখে রায়হান আহমেদ রেডি হচ্ছে। ও হৃদের বাপ, নাস্তা করে যাবা তো? হুম, গম্ভীর গলায় বলল রায়হান আহমেদ। কি ব্যাপার হৃদের বাপ, সকাল সকাল এত গম্ভীর হয়ে আসো কেন? কিছু কি হয়েছে? নাকি ওই ফকিন্নির যে হৃদের বাপের কোনো কান ভাঙিয়েছে কোনটা? মনে মনে ভাবতে লাগলো রিয়ানা বেগম। হৃদের মা, তোমার ভাবা ভাবি হয়ে গেলে যাও তো, হাত মুখ ধুয়ে আসো, আমি নাস্তা করব। রায়হান আহমেদের কথা শুনে রিয়ানা বেগম আর কথা বাড়ালেন না। বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলেন। আজ রায়হান আহমেদের আগে হৃদ ডাইনিং টেবিলে এসে হাজির হয়। মন হৃদকে দেখে রান্নাঘর থেকে বেরিয়ে এসে হৃদকে পরোটা আলুর দম আর এক গ্লাস পানি দিয়ে সরে যায়। তখনই প্রিয়ন্তী একেবারে রেডি হয়ে আসে কলেজে যাওয়ার জন্য। ভাবি, নাস্তা দাও। হুম, দিচ্ছি। মন মুখে হাসি নিয়ে প্রিয়ন্তীকে তারপরে শ্বশুরকে নাস্তা খাইয়ে নেয়। রিয়ানা বেগম মনকে দেখে মুখ বাঁকিয়ে হৃদকে বলতে লাগলো, বাবু, অফিসে যাচ্ছিস, প্রিয়ন্তী মাকে সাথে করে নিয়ে যা। ঠিক আছে। হৃদ আবার বাবার খাওয়া শেষ করে সবার উদ্দেশ্যে বলে উঠল, তোমাদেরকে আমি কিছু কথা বলার আছে। আশা করি সবাই মন দিয়ে আমার কথাটা শুনবে। কি কথা বাবা? আগামী সপ্তাহে হৃদ আর বৌমার ডিভোর্স হয়ে যাবে। আর আমি ঠিক করছি খুলনায় আমার যে বাড়িটা আছে সেটা আমি বৌমার নামে লিখে দিব। কথাটা শোনা মাত্র রিয়ানা বেগম তেলে বেগুনে জ্বলে উঠল। কি কি বলছো হৃদের বাপ? ওই ফকিন্নির জিরে তুমি বাড়ি লিখে দিবে? এটা আমি কিছুতেই হতে দিব না। আমি তোমাদের মতামত জানতে চাইনি হৃদের মা, আমি আমার কথাটা বলেছি আর আমি এটাই করব। এবার মন বলে উঠল, বাবা, আমার বাড়ির কোনো প্রয়োজন নেই। আমাদের আইনগতভাবে ডিভোর্সটা হয়ে গেলে আমি চলে যাব। তার জন্য আমাকে বাড়ি লিখে দেওয়ার কোনোই প্রয়োজন নেই।
এতক্ষণ হৃদ চুপ থাকলেও এবার আর চুপ করে থাকতে পারল না। বাবা, তুমি যা ভালো মনে করো সেটাই করো, তবে ডিভোর্সটা যত তাড়াতাড়ি সম্ভব করানোর ব্যবস্থা করো। হৃদের মুখে ডিভোর্স দেওয়ার কথাটা শুনে প্রিয়ন্তীর মনের উপর থেকে যেন পাথর নেমে গেল। প্রিয়ন্তী ভেবেছিল হয়তো মনের জন্য হৃদের মনে কোথাও না কোথাও ভালোবাসার জন্ম নিয়েছে, তবে এখন তার সম্পূর্ণ ভুল ধারণা। এটা খুব ভালো করে বুঝতে পারছে প্রিয়ন্তী। রিয়ানা বেগম তার স্বামীর মুখের উপর কথা বলার সাহস পায়নি বিদায় একে একাই বিড় করে মনকে গালাগাল করতে লাগলো। এতে করে অবশ্য মনের কিছুই যায় আসে না। সবাই বেরিয়ে যেতে রিয়ানা বেগম মনকে মারার জন্য উদ্যত হলেই মন তখন শান্ত স্বরে বলে উঠল, আম্মা, আপনি নিশ্চিন্তে থাকুন। বাবা আমাকে বাড়ির দলিল আমার নামে করে দিলেও আমি নিব না। কথাটা শোনা মাত্র রিয়ানা বেগম মুখ বাঁকিয়ে বলতে লাগলো, হ্যাঁ, মিথ্যে বলার আর জায়গা পাস না তুই। তোদের মতো ছোট লোক লোভী এত বড় সম্পত্তি পেয়ে হাতছাড়া করবি, আর এটা আমাকে বিশ্বাস করতে বলছিস? বিশ্বাস করা না করা এটা আপনার বিষয়, তবে হ্যাঁ, ডিভোর্স যখন হয়েই যাচ্ছে তখন দয়া করে আমাকে আর গালাগাল করা একটু বন্ধ করেন। চলেই তো যাবো, তারপর না হয় গালাগাল করবেন। রিয়ানা বেগম কিছু না বলে চলে গেলেন। মন দীর্ঘশ্বাস ফেলে নাস্তা করে কাজে লেগে পড়ল। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। ডিভোর্সও দিনও এগিয়ে আসছে, কিন্তু তাতে মনের কোনো কিছুই যেন যায় আসে না বলে মনে হচ্ছে হৃদের। হৃদের কেন যেন এখন প্রিয়ন্তীকে প্রচণ্ড বিরক্ত লাগতে লাগলো। হৃদের রাগ লাগছে এটা ভেবেছে মন একটিবারও হৃদের কাছে ডিভোর্স চায় না এই কথাটা বলল না। তার মানেও কি মনও চায় ওদের ডিভোর্সটা হয়ে যাক? হৃদ সব কিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। এই কদিন রিয়ানা বেগম বা হৃদ কেউই মনের গায়ে হাত দেয়নি, না কটু কথা বলেছে। তবে রিয়ানা বেগম ভেবে নিয়েছে আজ তার স্বামী বাড়ি ফিরলে এ নিয়ে কথা বলবে, যাতে বাড়িটা মনের নামে লিখে না দেয়। মন তার মতোই আছে, তবে আগের থেকে গায়ের মারের দাগগুলো একটু একটু করে মুছে যাচ্ছে। চোখের নিচের কালো দাগ অনেকটা নেই বললেই চলে। মন দুপুরে রান্না শেষ করে গোসলে চলে যায়। হৃদ আজ তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। কেন যেন মনকে খুব মিস করতে লাগলো হৃদ। হৃদ বাড়িতে ফিরে রুমে এসে ব্যাগ রেখে মনকে খুঁজতে লাগলো। হঠাৎ করে পানির শব্দ পেয়ে বুঝতে পারলো মন ওয়াশরুমে। হৃদ কাপড় পাল্টে নিয়ে সোফায় বসে বসে মনের জন্য অপেক্ষা করতে লাগলো। মন গোসল শেষে কলাপাতা রঙের একটা সুতির কাপড় পরে বেরিয়ে আসে। হঠাৎ করে হৃদকে সোফায় বসে থাকতে দেখে চমকে যায়। দরজা খোলার শব্দ পেয়ে সামনে তাকিয়ে মনকে দেখে হৃদের চোখ জোড়া যেন আটকে গেল। কোমর সমান ভেজা চুল, কয়েক গোছা ভেজা চুল মুখের উপর লেপ্টে আছে। গোলাপি ঠোঁট, ভেজা চোখের পাপড়ি যেন সদ্য ফুটে ওঠা পদ্ম ফুল। হৃদের হৃদস্পন্দন হঠাৎ করে বেড়ে গেল। হৃদ নেশা কাতর চোখে মনের দিকে তাকিয়ে আছে। কখন যে হৃদ বসা থেকে উঠে মনের সামনে দাঁড়ালো হৃদ নিজেও বুঝতে পারেনি। হৃদ অজান্তে মনের গোলাপি ঠোঁট জোড়ায় হাত ছুঁতে গেলেই মন হৃদকে ধাক্কা মারে। আসমক পায়ে ধাক্কা মারায় হৃদ সামলাতে না পেরে দূরে ছিটকে পড়ে। মন দাঁতে দাঁত চেপে হৃদের দিকে দু পা এগিয়ে এসে বলল, ডোন্ট ইউ ডেয়ার টাচ মি, মিস্টার রিদওয়ান আহমেদ হৃদ। আমি আপনার নামমাত্র বউ, যার সাথে আর 3 দিন পর ডিভোর্স হয়ে যাবে। আর একটা কথা, আমি কিন্তু দুর্বল নই। এতদিন কোনো প্রতিবাদ করিনি বলে ভাববেন না আমি প্রতিবাদ করতে পারি না। আই এম স্ট্রং এনাফ টু হ্যান্ডেল থিং বাই মাইসেলফ। মন আর দাঁড়ালো না, গট গট করে হেঁটে রুম থেকে বেরিয়ে যায় ছাদে। এদিকে হৃদ যেন কোনো ঘোরের ভিতর চলে আসে। প্রায় 1 বছর হতে চলল তাদের বিয়ের, কিন্তু মনের এই রূপ হৃদ কখনোই দেখেনি। আজ মনের এই অগ্নিকণা রূপ দেখে হৃদ হতবাক। পরক্ষণে হৃদের চোখ মুখ রাগে লাল হয়ে যায়। মন যে তাকে অপমান করছে তা হৃদ খুব ভালোভাবে বুঝতে পারছে। হৃদের মনে হচ্ছে মন তার পুরুষত্বে আঘাত করছে। হৃদের মনে মনের জন্য একাকার রাগের জন্ম নিল। রাগে ফুঁসতে ফুঁসতে হৃদ বলতে লাগলো, খুব তেজ হয়েছে তোর, তাই না? আজ দেখাবো তোর এই তেজ থাকে কি করে। মন ছাদে উঠে শীতের নরম রোদ গায়ে মাখছে। আজ মনের মনটা ভীষণ ভালো। হৃদকে তার প্রাপ্য জায়গাটা দেখিয়ে দিতে পেরে মনের কোনায় কোনায় যেন আনন্দ চেয়ে গেছে। মন গুনগুন করে বলতে লাগলো, গাইতে লাগলো, পথ খুঁজে যায় পথের সীমানায়, আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল, আমার মুঠোই বন্দি এখন শুধু স্মৃতির শতদল। এদিকে নিচে হৃদ শুধু পায়চারি করছে আর ভাবছে কি করে মনকে শিক্ষা দেওয়া যায়। হৃদের ভাবনা সেদ গটিয়ে প্রিয়ন্তীর কথায়। এদিকে শামসুল হক দোকানের ভিড় সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। আবির দোকানে আসার পর থেকে দোকানের বেচা কিনা প্রচুর বেড়ে গেছে। আবির তার দক্ষতা দিয়ে সবটা সামলাচ্ছে, প্রচুর লাভও হচ্ছে শামসুর রহমানের। এদিকে নীরব বরিশাল মনের শ্বশুর বাড়ির পাশে এক ছোট মামার বাড়িতে থেকে মনের উপর নজর রাখছে।
নীরব আগে থেকে তার মামিকে সবটা জানিয়ে দেয়। নীরবের মামি সবটা শুনে খুব আফসোস করে বলে তার কোনো সাহায্য লাগলে জানাতে। সেই সুযোগ কাজে লাগিয়ে নীরব তার মামিকে ও বাড়িতে পাঠিয়ে খোঁজ খবর নেয়। আর জানতে পারে হৃদ আর মনির ডিভোর্সের কথা। কথাটা শোনা মাত্র নীরব আবিদকে কয়েকবার ফোন করে, কিন্তু দোকানের ভিড়ে আবিদ ফোনের আওয়াজ শুনতে পায় না। দোকানের ভিড় কিছুটা কমতে শামসু তার ফোনটা নিয়ে আবিদকে দিয়ে বলে, আবিদ, তোমাকে নীরব না পেয়ে আমাকে ফোন করেছে, নাও কথা বলো। জি মামা। আবিদ ফোনটা নিয়ে দোকান থেকে বেরিয়ে কিছুটা দূরে গিয়ে ফোনটা কানে নিতেই নীরবকে বলতে লাগলো, হ্যালো, থাকিস কই শালা? তোর কতবার কল করেছি, কোনো ধারণা আছে তোর? নীরবের কথা শুনে আবিদ হেসে দিয়ে বলল, দোস্ত, এতবার করে শালা বলে নিজের মনের ভাব প্রকাশ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার দুই আপুর বিয়ে হয়ে গেছে অলরেডি। সো শালা বলা অফ কর। আবিদ, তোর সাথে কখনো কখনো কথায় আমি পারবো না। আচ্ছা শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? খুব তাড়াতাড়ি তুই তোর মন পাখিকে নিজের কাছে নিয়ে আসতে পারবি। কথাটা শোনা মাত্রই আবিদের চোখে মুখে যেন খুশির ঝিলিক ফুটে উঠল। সত্যি বলছিস নীরব? বল, সত্যি বলছিস তুই? উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ, মামি আজ ও বাড়িতে গিয়ে জানতে পারলো 2-3 দিন বাদে হৃদ আর মনের ডিভোর্সটা হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে তোর মন পাখি। আবিদ কী বলবে বুঝে উঠতে পারছে না। মন ফাইনালি ওই নরক থেকে বের হতে পারবে। ডিভোর্সটা শিওর কবে হবে আমাকে জানা। ঠিক আছে, আর শোন, মামুকে আমি সবটা বুঝিয়ে দিব। মামু বাকিটা হেল্প করবে। আর আমি তো আছি। আমি জানি তোরা আসছিস আর থাকবি। তোদের ঋণ আমি কখনোই পরিশোধ করতে পারবো না নীরব। শালা ট্রিট দিবি, বুঝতে পারছিস? পেয়ে যাবি। আচ্ছা এখন রাখছি, রাতে আমি ফোন দিব তোকে। ওকে, রাখছি তাহলে। আল্লাহ হাফেজ। আবিদের মুখে হাসি দেখে শামসু হকের মুখেও যেন হাসি ফুটে উঠল। অন্যদিকে মন ছাদ থেকে নামতেই কেউ যেন পিছন থেকে মনকে ধাক্কা দিল। মন ধাক্কা সামলাতে না পেরে টি টেবিলের সাথে পায়ে আঘাত পায়। দাঁতে দাঁত চেপে মন পিছনে তাকিয়ে দেখে হৃদ তার 32 বাটি দাঁত বের করে মনের দিকে তাকিয়ে আছে। মনের আর বুঝতে বাকি নেই হৃদ তার প্রতিশোধ নিতে ধাক্কা দিয়েছে। মন পায় প্রচণ্ড ব্যথা পায়। হৃদকে পাত্তা না দিয়ে দৃঢ় পায়ে শ্বশুরের রুমের সামনে দেখে গিয়ে দাঁড়ায়। মনকে রায়হান আহমেদের রুমের সামনে যেতে দেখে হৃদ ভীত হয়ে পড়ে। হৃদ ভাবে মন হয়তো তার বাবার কাছে নালিশ করবে, কিন্তু হৃদের ভাবনা ভেঙে দিয়ে মন তার শ্বশুরের কাছে স্প্রেটা চেয়ে নিয়ে রুমে চলে যায়। মন তার শ্বশুরের সামনে স্বাভাবিকভাবে হেঁটে গেল, যাতে বুঝতে না পারে। মন রুমে গিয়ে ব্যথা জায়গায় স্প্রে করে বিছানায় শুয়ে পড়ে। প্রচণ্ড জ্বলছে পাটা। হৃদ রুমে এসে দেখে মন বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। হৃদ তখন খুব সাবধানে দরজাটা বন্ধ করে দিয়ে হঠাৎ করে মনের উপর ঝাঁপিয়ে পড়ে। আসমকা হৃদ মনের উপর ঝাঁপিয়ে পড়ায় মন হতভম্ব হয়ে যায়। যখন বুঝতে পারে হৃদ, তখনই মন হাত পা ছুটতে থাকে। কিন্তু একজন শক্তিশালী পুরুষের সাথে পেরে ওঠা মনের মতো দুর্বল চিত্তের মেয়ের কখনোই পেরে ওঠা মনেও পারেনি। হৃদের হিংস্রতার কাছে হার মানতে হলো মনকে। হৃদ তার কাজ শেষ করে ফ্রেশ হতে চলে যায়। এদিকে শরীরে অসংখ্য কামড় আর আঁচড়ের দাগ। ব্যথার যন্ত্রণায় ঘুমে কাঁদতে থাকে মন। প্রচণ্ড অসহায় লাগছে মনের। এই নরক যন্ত্রণা থেকে বের হওয়ার জন্য মনকে এখনও 2 দিন অপেক্ষা করতে হবে ভেবে আরও কান্না পাচ্ছে। হৃদ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে মন বিছানায় বসে কাঁদছে। মনে চোখের পানি দেখে হৃদের ঠোঁটের কোণে বিজয়ের হাসি ফুটে উঠল। সে তার অপমানের প্রতিশোধ নিতে পেরেছে ভেবে। হৃদ ভিজে তোয়ালে মনের দিকে ছুঁড়ে মেরে বলে, যাও ফ্রেশ হয়ে আসো 5 মিনিটের ভিতর, তারপর টেবিলে খাবার সার্ভ করবে। মন কিছু না বলে পাতলা চাদর গায়ে পেঁচিয়ে ফ্লোর থেকে শাড়িটা তুলে নিয়ে কাবার থেকে সালোয়ার কামিজ দিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ার অন করে ঠান্ডা পানির নিচে দাঁড়িয়ে ডুকরে কাঁদছে। এই কান্না কেউ কারো কান পর্যন্ত পৌঁছায় না। 5 মিনিটের বদলে 15 মিনিট পর মন ওয়াশরুম থেকে বের হয়। হৃদ রুমেই ছিল, তবে এখন আর মনকে কিছু বলল না। মনের দিকে তাকিয়ে দেখে চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। ঠোঁটের কোনো রক্তবিন্দু দেখা যাচ্ছে। জামার ফুল হাতা থাকায় হাতের অবস্থা বোঝা যাচ্ছে না, তবে গলার কামড়গুলো কিছুটা স্পষ্ট। হৃদ এখন কেন যেন গিল্টি ফিল করছে। মন হৃদের দিকে না তাকিয়ে রান্নাঘরে চলে যায়। টেবিলে খাবারগুলো সাজিয়ে সার্ভ করে দেয়। কিছুক্ষণ পর মনের শ্বশুর শাশুড়ি প্রিয়ন্তী আর হৃদ হাজির হয়। প্রিয়ন্তী মনের দিকে তাকিয়ে আছে। প্রিয়ন্তী মনের পোলা চোখ মুখ কাটা ঠোঁট দেখে বুঝতে পারল আজ আবার হৃদ ভাইয়া মনের সাথে জানোয়ারের মতো ব্যবহার করেছে।
সবার খাওয়া শেষ হলে যে যার রুমে চলে যায়। মন না খেয়ে সব খাবারগুলো তুলে গুছিয়ে রেখে আবার শ্বশুরের সামনে গিয়ে নক করে। বাবা, আসবো? এসো বৌমা, কিছু বলবে? বাবা, আপনার ছেলে আর আমার ডিভোর্সটা আগামীকাল যেন হয়ে যায়। আপনি একটু তার চেষ্টা করুন দয়া করে। আর এটা যেহেতু মিউচুয়াল ডিভোর্স হচ্ছে, আমার মনে হয় এতে ওনাদের কোনো সমস্যাও হবে না। মুনি নিজে থেকে ডিভোর্সের কথা বলছে, এটা দেখে রিহানা বেগম বেশ ক্ষেপে যায়, কিন্তু তার স্বামীর কারণে কিছুই বলতে পারছে না। রায়হান আহমেদ মুনির দিকে কিছুক্ষণ তাকিয়ে পর্যবেক্ষণ করে বললেন, ঠিক আছে বৌমা, আমি এক্ষুনি উকিলের সাথে কথা বলছি। রায়হান আহমেদ দ্রুত ফোন বের করে উকিলের সাথে কথা বলল। প্রথমে রাজি না হলেও রায়হান আহমেদ ডাবল টাকা অফার করায় উকিল রাজি হয়ে যায়। আর কাল সকাল 11টায় হৃদ আর মনকে কোর্টে যেতে বলে। ধন্যবাদ বৌমা, আগামীকাল সকাল 11টায় হৃদ আর তোমার ডিভোর্সটা হচ্ছে, তাহলে তোমার মাকে ফোন করে আসতে বলি। শ্বশুরের কথা শুনে মন আটকে উঠে ভয়ে, না না বাবা, মাকে আপনার কিচ্ছু জানানোর প্রয়োজন নেই। কাল আমি একাই খুলনা চলে যাব, তখন না হয় মাকে বুঝিয়ে বলবো। এখন আপনি কিছু মাকে জানাবেন না, তাহলে হয়তো মা ডিভোর্স না হওয়ার জন্য বেগড়া দিবে। হুম, হৃদের বাপ, এই মাইয়াটা ঠিক কথাই কইছে। তোমার কোনো কিছু জানানোর প্রয়োজন নাই, যা জানানোর এই মাইয়াই তার মাকে বলবো। আচ্ছা, তোমরা যা ভালো মনে করো। তবে বৌমা, তোমাকে আমি একা ছাড়বো না, আমি তোমাকে খুলনা পৌঁছে দিয়ে আসবো। আর কোনো কথা হবে না কিন্তু। মন আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। মনকে বের হতে দেখে দরজার পাশ থেকে লুকিয়ে পড়ে হৃদ। মন চলে যেতে বেরিয়ে আসে। চোখে মুখে অন্ধকার চেয়ে আছে হৃদের, আর মনের চোখে মুখে খুশির ঝলক। যেন মরুভূমির মধ্যে এক পশলা বৃষ্টি নেমে এলো মনের জীবনটাকে ভিজিয়ে দিতে। মন রুমে এসে ছোট্ট বেলকুনিতে গিয়ে দাঁড়ালো। শীতের নরম রোদ্দুর মনকে ছুঁয়ে দিচ্ছে, আবার কখনো আগের মতো আড়াল হয়ে যাচ্ছে। মন বাহিরের আকাশের দিকে তাকিয়ে আছে, চোখ জোড়া যেন বাদ মানছে না। গাল ভিজিয়ে দিচ্ছে মনের। মন আকাশে উঠতে থাকা পাখিদের দিকে বলতে লাগলো, সুখের আকাশটা আজ রাতের মতো কালো, সাজানো স্বপ্নগুলো হয়ে গেছে এলোমেলো। আবিদ কি এখনো আমার জন্য অপেক্ষা করে আছে? ছি, কি ভাবছি আমি? আবিদ কেন আমার জন্য এখনো অপেক্ষা করে থাকবে? হয়তো এতদিনে বিয়ে করে সংসার করছে আবিদ, কিন্তু কাল আমি যাব কোথায়? মায়ের কাছে। কিন্তু মা যখন জানতে পারবে আমার ডিভোর্সের কথা, তখন মা আমাকেও তো বাড়িতে কিছুতেই ঢুকতে দিবে না। মন ভাবনায় পড়ে গেল, কাল তাহলে সে কোথায় যাবে? মন তার বাবার কথা মনে আসতেই মন ভেবে নিল খুলনা পৌঁছে প্রথমে মায়ের কাছে যাবে, তারপর সেখান থেকে ছোট খালার বাড়িতে, ওখানে 2 দিন থেকে ঢাকায় বাবার কাছে চলে যাবে, ওখানে চাকরির চেষ্টা করবে। মন পুরো বিকেল বেলকুনিতে কাটিয়ে সন্ধ্যায় রুমে ঢুকে দেখে রুম পাকা, মানে হৃদ রুমে নেই। মন কাবার্ডের উপর থেকে ব্যাগটা নামিয়ে নিজের জামা কাপড় তার ভিতর গুছিয়ে নিয়ে সাইডে রেখে দিল। রাত হতেই মন রাতের খাবার গরম করে টেবিলে সবাইকে সার্ভ করে দেয়। দুপুরে সে ঘটনার পর থেকে হৃদ আর মনের সামনে যায়নি। পুরোটা সময় প্রিয়ন্তীর রুমে কাটিয়ে রাতে ডিনার করে রুমে এসে বিছানায় শুয়ে পড়ে। মন রাতেও কিছু না খেয়ে সব গুছিয়ে রুমে চলে আসে। মন কোনো শব্দ ছাড়াই বালিশ আর একটা চাদর নিয়ে সোফায় শুয়ে পড়ে। খুব ভোরবেলা মন ঘুম থেকে উঠে খিচুড়ি, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা আর জলপাইয়ের চাটনি বানিয়ে ফেলে। হৃদ সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ে। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি অফিস চলে যেতে নিলে পিছন থেকে রায়হান আহমেদ হৃদকে ডেকে বলে, হৃদ ভয় পেয়েছিল, সেটাই হলো, তার বাবা হৃদকে যেতে দেখে ফেলে। কোথায় যাচ্ছ হৃদ? গম্ভীর গলায় বলল রায়হান আহমেদ। বাবা, আমি অফিসে যাচ্ছি। না, আজ তুমি অফিসে যেতে হবে না। ফোন করে অফিস থেকে ছুটি নিয়ে নাও। আজ তোমার আর বৌমার ডিভোর্সের জন্য কোর্টে যেতে হবে। হৃদ বাধ্য হয়ে অফিসে ফোন করে আসবে না বলে জানিয়ে দেয়। হৃদের বাবা হৃদের চোখ মুখ গম্ভীর হয়ে আছে। অন্যদিকে প্রিয়ন্তীর চোখে মুখে খুশির ঝিলিক। সকালে রিয়ানা বেগম প্রিয়ন্তীকে আজ হৃদের মনের ডিভোর্সের কথা জানিয়ে দেয়। খবরটা শোনার পর থেকেই প্রিয়ন্তীর প্রচণ্ড খুশি লাগছে, ইচ্ছে করছে লাফিয়ে নাচতে। রিয়ানা বেগম খুব তৃপ্তি সহকারে খিচুড়ি খাচ্ছে। মন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের তৃপ্তির খাওয়া দেখছে। হৃদের বাবা অনেকবার করে মনকে ওদের সাথে খেতে বলল, কিন্তু মন পরে খেয়ে নেবে বলে আর খেলো না। সবার খাওয়া শেষ হইতে মন সব গুছিয়ে প্লেট ধুয়ে রেখে
ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বেজে গেছে। মন হাত ধুয়ে রুমে গিয়ে বোরকা পরে নেয়। হৃদ মনকে দেখছে কত যত্ন সহকারে হিজাব আর নেকাবটা পেতে নিল। বোরকা পরা হয়ে গেলে মন ব্যাগটা নিয়ে বেরিয়ে যায়। হৃদের বাবা মনকে দেখতে পেল, কিন্তু হৃদকে দেখতে না পেয়ে হৃদকে ডাকতে লাগে। হৃদ বাবার ডাক শুনেই রুম থেকে বেরিয়ে আসে। হৃদ, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো দ্রুত। জি বাবা। হৃদ আর হৃদের বাবা যেতে লাগলেন। তখনই মন পিছনে ঘুরে পুরো বাড়িটা একবার চোখ বুলিয়ে নেয়। প্রিয়ন্তীর সামনে দাঁড়িয়ে বলে, যত দ্রুত সম্ভব বিয়েটা করে নিও প্রিয়ন্তী, আর মন দিয়ে সংসার করো। মন মিষ্টি করে হেসে শাশুড়ির দিকে এক নজর তাকিয়ে বেরিয়ে যায়। হৃদ আর মন পাশাপাশি চেয়ারে বসে আছে। মনকে প্রথমে সাইন করতে বললে মন খুব দ্রুত সাইনটা করে দেয়। হৃদকে সাইন করতে বলা হলে হৃদ একটু সময় নিয়ে সাইনটা করে দেয়। কোর্ট থেকে বেরিয়ে মন হৃদের বাবাকে জড়িয়ে ধরে। হৃদের বাবার দুচোখ ছলছল করছে। এদিকে হৃদ চোখে মুখের দিকে তাকানোই যাচ্ছে না। হৃদের বাবা জোর করে হৃদের আড়ালে মনের হাতে 20,000 টাকা দিয়ে দিল। মন কিছু বলতে নিলে হৃদের বাবা ইশারায় বারণ করে দিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিস মা, আজ আমার জন্যই তোমার এই অবস্থা। বাবা, দয়া করে এমন কথা বলবেন না। ধরে নিন না, আল্লাহ আমাকে এই বিয়েটার মধ্য দিয়ে আমার পরীক্ষা নিয়েছে। মারে, তুই যে বড্ড সহজ সরল মেয়ে, ভালো মেয়ে। না হলে এতদিন কোনো মেয়ের পক্ষে সম্ভব হতো না এরকম একটা কুলাঙ্গার আর রিয়ানার মতো দজ্জাল শাশুড়ির মতো মহিলার সাথে সংসার করতে। মন তার ফোন বের করে দেখে 12টা বেজে গেছে। দুপুর 1টায় খুলনা যাওয়ার জন্য বিআরটিসির বাস ছাড়বে। তাই মোনা সময় নষ্ট না করে জোর করে একাই কোর্ট থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় একবারের জন্য পিছনে ফিরে তাকায়নি মন। সামনের দিকে এগিয়ে চলে গেল। টেম্পো করে বাস স্ট্যান্ডে এসে বাসের টিকিট কেটে বাসে উঠে বসে। কিছুক্ষণের মধ্যে বাস ভরে যায়। বাস চলতে শুরু করে। হুট করে মনের পাশে কেউ গা ঘেঁষে বসে পড়ে। মনে তো প্রচণ্ড রেগে যায়। পাশ পিছিয়ে কিছু বলতে যাবে তখনই মনের পাশের মানুষটাকে দেখে যেন ফ্রিজড হয়ে যায়। মন সামনের মানুষটাকে দেখে যেন বিশ্বাসই করতে পারছে না। মনের দুচোখ ভরে এলো। সামনে থাকা মানুষটা মনের দুচোখের পানি আলতো করে মুছে দিয়ে মনকে বুকের সাথে চেপে ধরে। কাঁদতে কাঁদতে হিসকে উঠে যায় মনের। মন পাখি, আমাকে দেখে যদি তোমার চোখে অশ্রু ঝরে তাহলে আমি কখনোই তোমার সামনে আসবো না। মন আবিদের কথা শুনে আবিদকে আরও শক্ত করে জড়িয়ে ধরে নাক টানতে লাগলো। আবিদ মনের কাণ্ড দেখে হাসছে। মন আবিদকে হাসতে দেখে আবিদের বুকে কিল মারতে লাগলো। বাজে লোক, আমাকে কাঁদিয়ে হাসছো তাই না? হুম, মন পাখি, লাগছে তো। আবিদের কথা শুনে মন আরও জোরে জোরে মারতে লাগলো। লাগুক, আরও বেশি করে লাগুক, তুমি খুব বসা, বলে আবার কাঁদতে লাগলো মন। আবিদ মনের কপালে আলতো করে চুমু দিয়ে বুকের সাথে চেপে ধরে বলে, মন পাখি, আজ এই কান্নাই তোমার শেষ কান্না। এরপর থেকে তোমাকে আর আমি কখনোই কাঁদতে দিব না। আই প্রমিস ইউ। ওই নরক থেকে যখন একবার বের হতে পেরেছ, আর কখনোই ওই নরকে তোমায় আমি যেতে দিব না। আমার মনের মণিকোঠায় তোমাকে আগলে রাখবো। বাস চলছে তার নিজের গতিতে। মন আবিদের বুকে এখনো মিশে আছে। পৃথিবীর সব শান্তি যেন আবিদের বুকে। মন তার শান্তির ঠিকানা পেয়ে গেছে। বাসের প্রত্যেকটা লোক মন আর আবিদকে দেখছে। তাতে মন বা আবিদের বিশেষ কিছুই আসা যায় না। প্রায় ঘণ্টাখানেক পর মন আবিদের বুক থেকে মাথা তুলে বলে, আমি এই বাসে উঠবো তুমি জানলে কি করে? তার মানে, ঠিকই ধরেছ মন পাখি, আমি তোমার উপর নজর রাখছিলাম। তুমি জানতে আজ আমার ডিভোর্স হবে? জানতাম, তবে আজ হবে সেটা জানতাম না। তবে সকালে যখন তোমায় ওই জানোয়ারটার সাথে বের হতে দেখলাম তখনই আমি আর নীরব তোমাকে ফলো করছিলাম। তার মানে তুমি পাশের বাসার ভাবির বাড়িতে উঠেছিলে? হ্যাঁ, কারণ ওটা নীরবের ছোট মামার বাড়ি। আবিদ কথা বলতে বলতে পিছনের সিট থেকে নীরব আবিদের মাথার টোকা মেরে বলে, শালা, নিজের মন পাখিকে পেয়ে আমাকে ভুলে গেছিস? আমি যে তোর পিছনে বসে আছি ভুলেই গেছিস সেটা। রাগী গলায় বলল নীরব। মন নীরবকে দেখে আবিদের কাছ থেকে কিছুটা দূরে চেপে বসে। লজ্জায় মাথা নিচু করে আছে মন। মনকে এভাবে থাকতে দেখে নীরব বলে উঠল, মন, তুমি কেন লজ্জা পাচ্ছ বোন? একদমই লজ্জা পাবে না। আমি তোমার আর একটা ভাই, মনে রাখবে সব সময়। আর হ্যাঁ, তুমি তোমার জীবন থেকে একটা বছর দুঃস্বপ্ন ভেবে ভুলে যাওয়ার চেষ্টা করো, কারণ তোমার ফিউচার এখন আবিদ ওকে নিয়ে ভাববে। আর একটা রিকোয়েস্ট তোমার কাছে বোন, রাখবে? জি ভাইয়া, বলুন। তুমি এই পাগলটাকে ছেড়ে আর কোথাও যেও না। পাগলটা তোমায় পাগলের মতো ভালোবাসে। তুমি জানো না এই একটা বছর আবিদ কতটা নিজেকে কষ্ট দিয়েছে। ওর দুটো হাত দেখো,
মন দ্রুত আবিদের দুহাত উঠিয়ে ভালো করে তাকিয়ে দেখে পুরো হাতে কাটার দাগ, শুকিয়ে চামড়া সাদা হয়ে গেছে। মনের দুচোখ আবার ছলছল করে উঠল। মন আবিদের দিকে তাকাতেই আবিদ তার দুচোখ নামিয়ে ফেলে। মন আবিদকে কিছু না বলে আবিদের হাত ছেড়ে দিয়ে জানালা দিকে মুখ ঘুরিয়ে রাখে। মনকে মুখ ঘোরাতে দেখে আবিদ নীরবের দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে নীরব মুখ কাঁচুমাচু করে এদিক ওদিক তাকিয়ে যেন ফোন বের করে ফোন টিপতে লাগলো। আবিদ একটানে মনকে বুকের সাথে মিশিয়ে চেপে ধরে, নিজের গায়ের চাদরে মনকে ঢুকিয়ে নেয়। মন আবিদের বুকে মাথা রাখতে পেরে যেন শান্তিতে দুচোখ বন্ধ হয়ে আসে। নীরব পিছন থেকে ফিসফিস করে আবিদকে বলতে লাগলো, আবিদ, ছোট মামাকে আমাদের আসার কথা বলেছি। মামা আমাদের জন্য রূপসা ব্রিজ অপেক্ষা করবে। আমরা ওখান থেকে সোজা কাজী অফিসে যাব। বিয়েটা হয়ে গেলে সোজা মামার বাড়ি, ওকে? কিন্তু তার আগে ব্যাগ থেকে খাবারের বক্সটা বের কর। নীরব ব্যাগ থেকে মামির রান্না করা বিরিয়ানির বক্স বের করে আবিদের হাতে দেয়। আবিদ মন পাখিকে দুবার ডাক দিতেই মন চোখ মেলে তাকায়। আবিদ মুখের নেকাবটা খুলে বিরিয়ানি নিজ হাতেই মনকে খাইয়ে দিল। মনও নিঃশব্দে আবিদের হাতে খেতে লাগলো। গতকাল দুপুর, রাত আর আজ সকাল পর্যন্ত না খাওয়া থাকায় মনের খিদে পেয়েছে। তবে আবিদের হাতের খাওয়ার লোভ মনের পেটের ভিতর কেউ ফুটবল খেলতে লাগলো। কিছুটা খাওয়ার পরে মন আবিদকে জিজ্ঞেস করে, তুমি খেয়েছ? আবিদ কখনোই মনকে মিথ্যে কথা বলে না, আর নিজেও বলল না। মন নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে জানালা দিয়ে পানি দিয়ে হাত ধুয়ে বিরিয়ানির বক্সটা নিয়ে আবিদের মুখের সামনে লোকমা ধরল। আবিদ পরম আনন্দে মনের হাতে খেতে লাগে। আবিদের খাওয়া দেখে যে কেউ বলবে যে আবিদ যেন কত বছরের অভুক্ত। নীরব পিছনের সিটে বসে আবিদ আর মনকে দেখছে। আজ আবিদের মুখে হাসি দেখে নীরবের চোখ জোড়া যেন ছলছল করছে। নিজের প্রাণপ্রিয় বন্ধুকে গত 1 বছর এতটা খুশি কখনো দেখেনি। মনের বিয়ে হয়ে গেছে শুনে আবিদের জীবনটা যেন থমকে যায়, থেমে যায় সময়। কিন্তু আজ আবিদ আগের মতোই হয়ে গেছে। সে হাসি খুশি আবিদ। মন আবিদকে বাকি অর্ধেক খাবারটা খাইয়ে দেয়। খুলনা পৌঁছাতে এখনো 1 ঘন্টা বাকি। মন আবিদকে পেয়ে হৃদ, রিয়ানা বেগম, প্রিয়ন্তী এদের কথাই ভুলে গেছে। এত টর্চার, এত অপমান, এত কষ্ট সব কিছু যেন এক মুহূর্তেই মুছে গেল মনের মন থেকে। আবিদ মন বুকের সাথে জড়িয়ে ধরে আবিদ গত কয়েকদিনের কথা ঘটনা বলতে লাগলো মনকে। কিভাবে নীরব ওকে সাহায্য করেছে, কিভাবে নীরবের মামা ওকে কাজে রেখে সাহায্য করেছে, সব কিছু। মন দিয়ে আবিদের কথা শুনছে। এতদিন পর প্রিয় মানুষটার গলার আওয়াজ শুনেই যেন মনের শুকনো হৃদয়টা পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে। হৃদ কোর্ট থেকে বাড়ি ফিরে দরজা বন্ধ করে বসে আছে। মন চলে যাওয়ার পর থেকে হৃদের পুরো দম বন্ধ লাগছে সব কিছু। হৃদ তার পুরো রুমটা দেখছে, প্রত্যেকটা জিনিস ছুঁয়ে ছুঁয়ে দেখছে। হৃদের মনে হচ্ছে এগুলোতে মনের ছোঁয়া আছে। হৃদ কাবাট খুলে মনের কাপড় খুঁজতে লাগলো, কিন্তু একটা সুতোর কোনোও পেল না। হৃদ শুধুমাত্র এ বাড়ি থেকে দেওয়া কিছু গহনা ছাড়া। হৃদ বুঝতে পারলো মন এ বাড়ির কোনো জিনিস সাথে নিয়ে যায়নি। হৃদ রুমের কোথাও মনের কোনো জিনিস বা কাপড়ও খুঁজে পেল না। হৃদ বুঝতে পারছে না কেন মনকে এত মিস করছে। এদিকেও চলে যাক, এটাই তো চেয়েছিল মনে মনে। আর আজ যখন চলে গেল তখন কেন এমন খালি খালি লাগছে বুকটা, এটা হৃদ বুঝতে পারছে না। মন বরাবরের মতোই চলে যাওয়ায় রিয়ানা বেগম প্রচণ্ড খুশি। এবার তার মনের আশা পূরণ হবে। রিয়ানা বেগম মনে রান্না করে রাখা খিচুড়ি গরম করে টেবিলে সার্ভ করে দিয়ে সবাইকে খেতে ডাকলো। হৃদের বাবা খাবে না বলে দরজা আটকে দিয়ে শুয়ে আছে। এতে রিয়ানা বেগম খুশিতে মোটেও ভাটা পড়েনি। রিয়ানা বেগম প্রিয়ন্তীকে ডেকে বলে, প্রিয়ন্তী যা তো মা, বাবুকে খেতে ডেকে নিয়ে আয়। ওকে খালামণি। প্রিয়ন্তী আয়নার দিকে তাকিয়ে ঠোঁটে লাল টকটকে লিপস্টিক লাগিয়ে চুলটা ঠিক করে নিয়ে হৃদের রুমের দিকে যায়। প্রিয়ন্তী হৃদের রুমের দরজায় নক করতে লাগলো, কিন্তু ভিতর থেকে কোনো টু শব্দ আসছে না। আর নাকি হৃদ দরজা খুলছে। অনেকবার নক করার পর যখন হৃদ দরজা খুলল না, তখন প্রিয়ন্তীর মনে ভীষণ রাগ হলো। প্রিয়ন্তী এবার কড়া গলায় বলল, হৃদ, তুমি যদি এখন দরজা না খুলো তাহলে আমি সুইসাইড করব। প্রিয়ন্তীর বলা কথাটা শেষ হতেই হৃদের রুমের দরজা খুলে যায়। হৃদ প্রিয়ন্তীর দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে ডাইনিং টেবিলে চলে গেল। হৃদকে বেরিয়ে যেতে দেখে প্রিয়ন্তীর চোখে মুখে খুশির ঝলক ফুটে ওঠে। হৃদের গলা দিয়ে খাবারের কোনা যেন নামছে না, বুকের বাঁ পাশটা শুধু খালি খালি লাগছে। প্রিয়ন্তী হৃদের পাশে বসে খিচুড়ি খেয়ে যাচ্ছে আর রিয়ানা বেগমের সাথে গল্প করতে লাগলো। হৃদের এসব যেন বিষাদের মতো লাগছে। হৃদ কিছু না খেয়ে হাত ধুয়ে উঠে যায়। আবিদ, মন আর নীরব রূপসা ব্রিজের নিচে নেমে যায়। বাস থেকে নামতে নীরবের মামা শামসু নীরব, আবিদ আর মনের দিকে চলে যায়।
নীরব, আবিদ, তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না মামু, আমাদের আসতে কোনো সমস্যা হয়নি, কিন্তু আমার বৌমা কোথায়, যাকে আনতে আমার দুই ভাগ্নে বরিশাল চলে গেল এত তাড়াহুড়া করে? আবিদ মুচকি হেসে মনের হাত ধরে শামসুর রহমানের সামনে আনে, দাঁড় করিয়ে বলে, এই যে মামু, এই যে তোমার বৌমা। মন শামসুর সামনে দাঁড়িয়ে সালাম দিল। শামসু মনের আদব কায়দা ব্যবহার দেখে ভীষণ খুশি। সালামের উত্তর দিয়ে ভাড়া করা মাইক্রোতে সবাইকে উঠতে বলে। আবিদার মন মাঝের সিটে, নীরব পিছনের সিটে, আর শামসু ড্রাইভারের পাশে বসে পড়ে। বাবা, আবিদের খবর পাওয়া গেছে। আবিদের মেজো ভাই আবির বলছে। আবিদ কোথায় আছে এখন? শুনেছি কি কাজে নাকি আবিদ বরিশাল গিয়েছে। বাকি কথাটা চেপে গেল আবির। আবিদ খুলনা ফিরলে আমাকে জানাবে, গম্ভীর গলায় বলল আফজাল হোসেন। জি বাবা। আবির আফজালের রুম থেকে বেরিয়ে দম নিতে লাগলো, কারণ যতক্ষণ নিজের বাবার সামনে দাঁড়িয়ে থাকে ততক্ষণ যেন শ্বাসটা আটকে যায়। আবির তার বাবা মায়ের রুম থেকে বেরিয়ে বাইরে আসতেই মনিরা বেগম আবিরের সামনে এসে দাঁড়ায়। মন বিয়ের রেজিস্ট্রি কাগজে সাইন করার পর আবিদ সাইন করে। তারপর সাক্ষী হিসাবে নীরব, শামসু আর আবিদের কিছু বন্ধুরা সাইন করে দেয়। আলহামদুলিল্লাহ, বিয়েটা সম্পন্ন হয়েছে। আপনারা এখন আইনগত স্বামী স্ত্রী। শামসু হক নিজের বিয়ের সব খরচ খরচা দেয়, আবিদ আর মনকে নিয়ে যায়। আবিদ, মন, নীরব তিনজন তার মামার বাড়িতে এসে পুরো অবাক হয়ে যায়। পুরো বাড়িটা খুব সুন্দর করে বিয়ে বাড়ির মতো করে সাজানো। নীরবের মামি এসে মনকে ভিতরে নিয়ে যায়। এদিকে আবিদ নীরবের মামাকে কিছু একটা বলার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু শামসু হক কিছুতেই আবিদকে পাত্তা দিচ্ছে না। শামসু হক একটা পাঞ্জাবি নিয়ে এসে নীরবের হাতে দিয়ে বলে, আবিদকে পাঞ্জাবি পরে রেডি হয়ে আসতে বলো। ওদিকে মনকে গোসল করে বের হতেই নীরবের মামি একটা লাল বেনারসি শাড়ি মনকে পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। মাশাআল্লাহ মন, তোমাকে খুব সুন্দর লাগছে। আবিদ তোমাকে দেখে না জ্ঞান হারিয়ে ফেলে। মামির কথা শুনে মন লজ্জায় লাল হয়ে গেছে। মন কখনো ভাবতে পারেনি তার জীবনে এমন সুখময় জীবন আসবে, তার ভালোবাসাকে সে ফিরে পাবে। মনে দুচোখ ছলছল করছে। মনের খুব করে মিনয় আর সাঞ্জু কেমনে কে মনে পড়ছে। মনের জীবনে ভালোবাসার মানুষের সংখ্যা খুবই কম। বাবা, সাঞ্জু, আবিদ আর মৃণয়, শুধুমাত্র এই কয়েকটা মানুষ। মন, মা, কাঁদছো কেন? তোমার মায়ের কথা মনে পড়ছে? মন মায়ের কথা শুনে চোখে মুখে বয়ের চাপ পটে উঠল। মন মনে মনে বলতে লাগলো, মাকে তো ডিভোর্সের কথা জানানো হয়নি, আর না আবিদের সাথে বিয়ের কথা। মা যদি জানতে পারে তাহলে যে কি হবে। মন আর ভাবতে পারছে না, মাথা ঘুরছে মনের। মামি আবিদ আর মনকে পাশাপাশি বসিয়ে খেতে দেয়, তবে শর্ত একটা, মন আবিদকে খাইয়ে দিবে আর আবিদ মনকে। বিয়ের স্বাচ্ছন্দ্যে মনকে খাইয়ে দেয়, কিন্তু মনের ভীষণ লজ্জা লাগছে। তারপর আবিদকে খাইয়ে দেয়। খাওয়া শেষ হতে বাকি সবাই খেয়ে নেয়। এদিকে স্বামীর গোপনের মৃণয় আর সাঞ্জুকে নিয়ে আসে। মন সাঞ্জু আর মৃণয়কে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। দীর্ঘ একটা বছর পর ভাই আর প্রিয় বান্ধবীকে দেখে মনে দুচোখের পানি যেন বাঁধ আটকে রাখতে পারছে না। মনের কান্না বন্ধ করার জন্য বলে উঠল, আরে আপু, এত কাঁদছিস কেন? দেখ, তোর মুখের মেকআপ লেপটে পেতনির মতো লাগছে। মিনয়ের কথা শুনে সাঞ্জু দাঁত বের করে দিয়ে হেসে বলে উঠল, হ্যাঁ রে মন, সত্যি তোকে পেতনির মতো লাগছে। কাজল লেপটে গেছে, মেকআপ চোখের পানিতে ধুয়ে গেছে। ইস, কি যে বিশ্রী লাগছে তোকে। জিজু তোকে এখন দেখলে নির্ঘাত হার্ট ফেল করবে, বলে হাসতে লাগলো সাঞ্জু। সাঞ্জুর দিকে তাকিয়ে আছে নীরব। আবিদ নীরবের দিকে তাকিয়ে পেটে খোসা মেরে নীরব আবিদের দিকে দাঁত কোপাটি বের করে আবিদের দিকে তাকিয়ে বলে, দোস্ত, এবার আমার দিকে একটু তাকা। তোর তো একটা হিল্লে হয়ে গেল, এবার আমারও একটা হিল্লে করে দে। হয়ে যাবে, মনকে বলিস, মন তো সেটিংটা করিয়ে দিবে। মন মিনয়ের সাঞ্জুর সাথে গল্প জুড়ে দেয়। এদিকে আবিদ বারবার মনকে দেখে যাচ্ছে। মন বুঝতে পারছে আবিদ ওকে দেখছে। কিছুক্ষণ পর মন ওয়াশরুমে যায় চোখে মুখে পানি দিতে। মন চোখে মুখে পানি দিয়ে বের হতে হঠাৎ করে হাত ধরে কেউ হ্যাঁচকা টান দিয়ে কোমর জড়িয়ে ধরে। মনের এই স্পর্শ যেন চেনা। মন আবিদকে জড়িয়ে ধরে আছে। আবিদ মনের চুলের খোপাটা খুলে দিয়ে চুলে মুখ গুজে দেয়। মন আবিদের স্পর্শে বারবার যেন কেঁপে উঠছে। মনের ইচ্ছা করছে এই সময়টাকে এখানে থামিয়ে দিতে, তা হওয়ার নয়। আবিদ, নেশা করা কণ্ঠে বলল, দরজা খোলা আছে, কেউ এসে যাবে, এখন ছাড়ো প্লিজ।
হুম, একটা বছর তোমাকে ছাড়া থেকেছি, আর না, আমি আর এক সেকেন্ডও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আবিদের এত ভালোবাসা দেখে মনের প্রচণ্ড ভালো লাগছে। মনে নিজেরও ইচ্ছে করছে না আবিদের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে। মন আবেশে চোখ বন্ধ করে ফেলে। আবিদ মনের গলায় আলতো করে ঠোঁটের স্পর্শ ছড়িয়ে দেয়। মন লজ্জায় ঘুরে আবিদের বুকে মুখ লুকায়। ইস, আমার মায়াবতীর লজ্জা! মাথা মুখ লুকিয়ে ফেললে আমাকে দেখার সুযোগ পর্যন্ত দিল না। ইটস নট ডান বেবি, দেখ আমাকে যেতে হবে। সাঞ্জু মৃণয় আমার জন্য অপেক্ষা করছে। মন আবিদের বুক থেকে মাথা তুলে নিতে গেলে আবিদ মনকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দিও মন পাখি। আজ আমার জন্য তোমার একটা বছর নরকের যন্ত্রণা সহ্য করতে হয়েছে, কষ্ট পেয়েছ। সেদিন যদি বাবার কথা শুনে বিজনেসের জন্য ঢাকা না যেতাম, তাহলে 1 বছর পূর্বে আমার বউ হয়েই তুমি আসতে। ভুলে যাও না আবিদ, পুরনো সব কথা। আমরা নতুন করে সব শুরু করব, নতুন করে বাঁচবো আবিদ। মন, কই? এই, আমি দেখিনি কিছু। হাত দিয়ে চোখ ঢেকে কথাগুলো বলতে লাগলো সাঞ্জু। আসাটা সময় পেল না। এসে যখন পড়েছ তখন আর চোখ ঢেকে রাখতে হবে না। চোখ মেলে তাকিয়ে বলুন শালি সাহেবা, এখানে আসার কারণ কি? সাঞ্জু চোখ মেলে কোমরে হাত দিয়ে আবিদকে বলতে লাগলো, এখানে আসার কারণটা হলো আপনার বউ আর আমার বেস্টু। এখন মনকে ছাড়তে হবে আপনাকে। কেন কেন? আমি আমার বউকে কেন ছাড়বো? মোটেও না, আমি আমার বউকে ছাড়ছি না। কথাটা বলে আবিদ মনকে সাঞ্জুর সামনে জড়িয়ে ধরে। এই কি করছো? সাঞ্জুর সামনে ছাড়ো বলছি। একদমই না, তোমাকে আর আমি ছাড়ছি না। গট ইট? জিজু, তাহলে আমি নীরবের মামা মামিকে পাঠিয়ে দেই, কি বলেন? সাঞ্জুর কথা শুনে আবিদ মনকে ছেড়ে দেয়। সাঞ্জু টিটকির মেরে বলে, কি হলো জিজু, আপনি নাকি মনকে ছাড়বেন না? তাহলে মামা মামির নাম শুনতে ছেড়ে দিলেন? ইস, এত ভীতু আপনি। সাঞ্জু আর আবিদের কথার মাঝেই মন ধমক দিয়ে ওঠে। মনের ধমকে দুজনে চুপ হয়ে যায়। এটা নতুন না, এর আগেও যখন মনের সাথে আবিদ দেখা করতে আসতো, তখন সাঞ্জু আবিদ আর নীরবের সাথে তর্ক করেই যেত। তবে সাঞ্জুর সাথে তর্ক লেগে আবিদ বা নীরব কেউই পেরে উঠত না। এই নিয়ে সাঞ্জুর অহংকারের কোনো শেষ নেই। সাঞ্জু মনের হাত ধরে টেনে নিয়ে যায় মামা মামির রুমে। এদিকে আবিদের মা মনিরা বেগম মাথায় হাত দিয়ে বসে আছে। মাত্রই আবিদের পেট থেকে বেরিয়েছে আবিদ আর মনের বিয়ের কথা। মনিরা বেগম ভয়ে কাঁপতেই এটা ভেবে যে কখন না তার স্বামীর কানে আবিদ আর মনির বিয়ের খবরটা চলে যায়। মনিরা বেগম তার বড় ছেলেকে মোটেও বিশ্বাস করে না, কিন্তু আবিরকে বিশ্বাস করে, যে কারণে আবির এখনও তার বাবাকে আবিরের বিয়ের কথাটা বলেনি। কি হয়েছে রে তোমার? তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো? আমাকে একা থাকতে দে প্রিয়ন্তী, গম্ভীর গলায় কথাটা বলল হৃদ। হৃদের কথা শুনে প্রিয়ন্তী যেন তেলে বেগুনে জ্বলে উঠল। প্রিয়ন্তী হৃদের শার্টের কলার ধরে আগুন চোখে তাকিয়ে বলতে লাগলো, কুকুরের বাচ্চা, এত বছর আমাকে বুক করে মজা নিয়ে এখন ভালো সাজা হচ্ছে? তোর কি মনে হয় আমি তোকে ছেড়ে দিব? হ্যাঁ, কোনো দিনও না। তোর মা তুই মন বাবির উপর কীভাবে অমানবিক অত্যাচার করেছিস তা আমি নিজের চোখে দেখেছি। এমনটা নয় আমি কিছু করিনি, আমিও কষ্ট দিয়েছি। কেন কেন দিয়েছি? তোর জন্য দিয়েছি। আর আজ তোকে একলা ছেড়ে দিতে বলছিস? হৃদ প্রিয়ন্তীর হাত ধরে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, কলারটা ছাড়ো প্রিয়ন্তী। ছাড়বো না, ছাড়বো না তোমায়। তুমি কি আমাকে ফুতুল পেয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ, তুই আমার হাতের পুতুল। যেমন আমি চাইবো তেমনি তোকে চলতে হবে। এখন আমার রুম থেকে বিদায় হ প্লিজ। বাহ, একদিনে দেখছি ভাবির জন্য দেবদাস হয়ে গেলে, আর আগে কেমন দুঃসাই করতে থাকে। কলার ছেড়ে দিয়ে বলল কথাটা প্রিয়ন্তী। কী চাস তুই? তোমাকে চাই। আগামীকাল আমাকে বিয়ে করবে, আর তা না হলে আমি সুইসাইড করব। তোমার জন্য এর আগে 2বার আমি আমার সন্তানকে নষ্ট করেছি, কিন্তু এবার আর আমি তা করতে পারবো না। প্রিয়ন্তীর কথা শুনে হৃদ যেন আকাশ থেকে পড়ল। কি কি বলছিস? তার মানে তুই? হৃদকে বলতে না দিয়ে প্রিয়ন্তী বলে উঠল, হ্যাঁ, আমি প্রেগনেন্ট। তোমার অংশ আমার শরীরে একটু একটু করে বেড়ে উঠছে। হৃদের কিছু বলারই সুযোগ পেল না, কিন্তু মনকে হৃদ একদমই বলতে পারছে না। মনের কোথায় যেন বারবার খালি খালি লাগছে হৃদের।
তবুও বাচ্চার কথা শুনে হৃদ প্রিয়ন্তীর দিকে তাকায়। একদিনে প্রিয়ন্তীর চোখ মুখ বসে গেছে, হয়তো ওর চিন্তায় ওর ইগনোরনেস সহ্য করতে পারছে না তাই। হৃদ শান্ত গলায় প্রিয়ন্তীকে রুমে যেতে বলে, তবে এবার আর প্রিয়ন্তী অবাধ্য না হয়ে দৃঢ় পায়ে রুম থেকে বেরিয়ে যায়। হৃদ ফোন বের করে হৃদ তার বন্ধু অন্তরকে কল করে। অন্তর নীরবের মামার এলাকায় থাকে। কিছুক্ষণ পর অন্তর কল রিসিভ করে বলে, হ্যাঁ দোস্ত, কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? ভালো, বাট তুই আমাকে একটা কথা বল, তোর সাথে ভাবির সাড়াসাড়ি কবে হলো? মানে? তুতলিয়ে কথাটা বলল হৃদ। মানেটা খুব সহজ হৃদ, তোর সাথে ভাবি সাড়াসাড়ি না হলে ভাবি কখনোই দ্বিতীয় বিয়ে করতে পারতো না। অন্তরের কথা শুনে হৃদ যেন আকাশ থেকে পড়ল। অন্তর, কি বলছিস তুই? আমি সত্যিই কিছু বুঝতে পারছি না, ক্লিয়ার করে বল তো প্লিজ। তার আগে বল, ভাবির সাথে কি তোর ডিভোর্স হয়ে গেছে? হৃদ কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, মনের সাথে আজ সকালে আমার ডিভোর্স হয়ে গেছে। ও বেশ, ভাবি এখন কোথায় জানিস? কোথায়? আবিদ মনের প্রথম ভালোবাসা, তার বুকে। আজই ওরা বিয়ে করেছে। আমি নিজের চোখে দেখেছি ওদের কাজে অফিস থেকে বের হতে। অন্তরের কথা শুনে হৃদের যেন পুরো শরীরটা জ্বলে উঠল, রাগে মাথাটা দপদপ করছে। হৃদ আর ভাবতে পারছে না, মন অন্য কারো বুকে শুয়ে আছে। এক মুহূর্তের জন্য হৃদ তার যেন পুরনো রূপে ফিরে এলো। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে নীরব সাক্ষী। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।